নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। বৃষ রাশি, বৃষ লগ্ন সাপেক্ষে আলোচনা। 2026 সাল চলছে, সেপ্টেম্বর মাসকে নিয়ে আমরা আলোচনা করব। সময় নষ্ট না করে সরাসরি প্রশ্ন উত্তরের দিকে চলে যাই। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের কর্মজগৎটাকে নিয়ে আমি বিস্তারিত তোমার কাছে জানতে চাই। কর্মজগতের ঠিক কী কী পরিস্থিতি ওনাদের জীবনে চলছে, যারা চাকরির সাথে যুক্ত আছেন, মূলত ব্যবসার মধ্যে আমি যাচ্ছি না, তুমিও যেও না। চাকরি জগৎকে কি সব চলছে তার খুঁটিনাটি দিক নিয়ে তুমি এটার উপর এখন আমরা 5 মিনিট আলোচনায় যাব। কি দেখতে পাচ্ছ সেপ্টেম্বর মাসকে লক্ষ্য করে? সেপ্টেম্বর মাসকে লক্ষ্য করলে চাকরির জন্য, চাকরি নতুন করে প্রাপ্তির জন্য শুভ। আর যারা আগে থেকে চাকরির সঙ্গে চাকরি করছেন তাদের যদি রাহু যদি শুভ থেকে থাকে, তাদের কর্মক্ষেত্রে আরো উন্নতি এবং কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। এবং যারা প্রফেশনমূলক কর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও প্রফেশনে ভীষণ সুযোগ সুবিধা এবং প্রফেশন থেকে তাদের আরো ভালো সফলতা বা আয় উন্নতি যোগ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, যারা অ্যাকাউন্টিং জব মানে অ্যাকাউন্ট্যান্ট কোনো কোম্পানির, সেটা বেসরকারি আমি ধরছি আর কি, সেই ক্ষেত্রে তুমি কর্মজগৎকে কি দেখতে পাচ্ছ? দেখুন, এখানে কর্মের সঙ্গে যখন অ্যাকাউন্ট যুক্ত হলো, অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাওয়া মানে আপনার দ্বিতীয় ঘরও যুক্ত হয়ে গেল। কারেক্ট। কারণ আপনার দ্বিতীয় ঘরও কিন্তু একটা অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কারেক্ট। তো আপনার নিজের এখন দ্বিতীয়পতি বুধ, সেই বুধ চতুর্থে ভালো জায়গায় অবস্থান করছে, চতুর্থ পতিকে যুক্ত হয়ে, কিন্তু কেতু যুক্ত হয়ে। তাহলে সেখানে যতটা সফলতা দেখানোর উচিত সেই সফলতা কিন্তু দেখাতে পারবে না, বা সেই জায়গাটা চাপা হয়ে থাকবে। দেখা গেল জাতক জাতিকা ওই কর্মে যেভাবে কর্মটা ওনার করা উচিত সেইভাবে উনি করতে পারছেন না। সেটা নিজ ইচ্ছায় হোক, সেটা অন্য কারো মানে কি বলা যায়, অন্য ষড়যন্ত্র বলছো? ষড়যন্ত্র না হলেও প্রেশারাইজে, আচ্ছা প্রেশারাইজে হয়তো উনি সেইভাবে ওনার কর্ম করে উঠতে পারছেন না। আচ্ছা। কর্মের জায়গায় একটা বাধা, কর্মের জায়গায় একটা চাপা, কর্মের জায়গায় ততটা ভালো না লাগার কথা। মানে কর্মস্থলটাই একটা যেন বিষক্রিয়ার মতো হয়ে গেছে, একদম এই জায়গাটা তুমি বলতে চাইছো? অ্যাকাউন্টিং জবের সাথে যারা আছে মূলত তাদেরকে কেন্দ্র করে আমরা বললাম। আচ্ছা, বেতন বৃদ্ধি হওয়া। এবার তুমি যে কোনো প্রফেশন মানে যে কোনো টাইপস অফ জবকে তুমি নিতে পারো। বেসরকারিতেই আমি আছি, আমি সরকারিতে যাচ্ছি না। না। কিন্তু সরকারি একটা নির্দিষ্ট সময় অনুযায়ী, স্কেল অনুযায়ী হয়, ও আপনার জন্মছক দেখিয়ে নেবেন, কালেকটিভ জায়গা থেকে সেটা হয়। কিন্তু বেসরকারিতে হয় কিন্তু ব্যক্তিগতভাবে রিওয়ার্ড পাওয়ার জায়গাটা সেক্ষেত্রে অনেক বেশি, কালেকটিভলি সেই জায়গায় অনেকটা কম। বেতন বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে বেসরকারি জায়গায় যারা চাকরি বাকরি করছেন তাদের কি জায়গা দেখতে পাচ্ছ, নাকি চাকরি যাবে যাবে অবস্থা? যারা একমাত্র বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত কর্ম করেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হতে পারে। যারা বিদেশেই চাকরি করেন তাদের ক্ষেত্রে জিনিসটা হতে পারে। মানে বেতন বৃদ্ধিটা বিদেশের মাটিতে আছেন, জন্মস্থান থেকে দূরে আছেন। বেশ। আরেকটা জিনিস হতে পারে, সেটা হতো আপনার নিজের শ্বশুর মশাই, সেটা জাতিকা হতে পারেন, সেটা জাতক হতে পারেন। দেখা গেল সে ম্যানেজিং ডিরেক্টর। আচ্ছা। এবার আপনাদের সেই কোম্পানিতে কাজ করতেন, দেখা গেল তার সে ম্যানেজিং ডিরেক্টরের ছেলের সঙ্গে আপনার বিবাহ দিয়ে দিল। সেই বিবাহের পর থেকে আপনার বেতন বেড়ে গেল। এ তো মানে কোটিতে একটা ঘটবে, ওকে বাদ দাও। হ্যাঁ, ঘটবে কিন্তু। না না, ওটা কোটিতে একটা। এমন কম্পিটিশন আছে, অনেকগুলো এইরকম কেস ঘটবে এই সময়। এই সময় হবে। ঘটনা হচ্ছে যে যাদের এই যে বেতন বৃদ্ধির কথাটা তুমি বলছো, ধরো যারা বিদেশের মাটিতে আছেন, চাকরি বাকরি করছেন, তারা কি এই চাকরি ক্ষেত্রে একটা প্রেশার ফিল করছে? মানে অনেকে চাকরি ছেড়ে আমি যাই, বাড়ি চলে যাই, এইরকম অবস্থা হবে না তো? যারা কিন্তু বিদেশের মাটিতে করছে, জন্মস্থান থেকে দূরে করছে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে এতটা প্রেশার ফিল করাবে না রাহু করাবে না। যারা দেশে বসে বিদেশি কোম্পানিতে চাকরি করছে
তাদেরও অতটা ফিল করাবে না। তাদেরও ফিল করাচ্ছে না, কারণ কিন্তু যারা তাদেরকে আরো দেশীয় কোম্পানিতে চাকরি করছে তাদের ক্ষেত্রে ফিল হবে, হ্যাঁ, তাদেরকে আরো ফিল করাবে না, ওদের কিন্তু তাদেরকে আরো সাপোর্ট করবে, সাপোর্ট দেবে। সাপোর্ট দেবে। ধরো চাকরির সূত্রে আইনি কোনো জটিলতা, চাকরি সূত্রে আইনি কোনো জটিলতা আসতে পারে কি? দেখুন, এই সময় চাকরি সূত্রে আইনত জটিলতা আসার সম্ভাবনাটা কম, কারণ লগ্নপতি নিজেই কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থান করছে চাকরির জায়গায়। তাহলে লগ্নপতি স্বয়ং নিজে আছে মানে কি, সে ওই জায়গাটাকে মেনটেন করার চেষ্টা অবশ্যই করবে, কিন্তু সে নিজে ভালো অবস্থাতে নেই এটা বলতে পারেন, কারণ লগ্নপতি সে নিজের ঘরে আছে, ঠিকই আছে, ভালো আছে, কিন্তু অন্য দিক থেকে যেহেতু ষষ্ঠ ঘর, তাহলে তার শরীর স্বাস্থ্যের দিক থেকে হয়তো ততটা ভালো নেই। কি কথা বলেছি বুঝতে পেরেছেন? কারেক্ট, আমি সে ওই জায়গা নিজে থেকে ভালো প্রশ্নটা নেই, রাখছি তো। কিন্তু ওই ওই পাশগুলো কিন্তু ভালো ম্যানেজ করতে পারবে, কারণ যেহেতু সে ওই জায়গায় বসে আছে, মানে ওই জায়গার মতো আর অন্য কেউ তো আর ম্যানেজ করতে পারবে না। মানে এক কথায় যদি বলি, আপনার কাছে আইনি লেটার ইত্যাদি ইত্যাদি আসবে, আর আপনি যেহেতু অফিসের সাথে এখনো জুড়ে আছেন, তো আপনি নিজে সেটা ট্যাকেল করবেন। ট্যাকেল করে নেবে। কারোর যদি শুক্র খারাপ থাকে তাহলে সে ট্যাকেল করতে পারবে না, সোজা কথা। তার মানে ফ্র্যাকচারিং হয়ে গেছে, ও সার্জারির দরকার আছে। শুক্র এখানে পীড়িত মানে কি, আপনার লগ্নপতি পীড়িত, আপনি নিজেই দুর্বল, নিজেই দুর্বল। কোথায় নিজে লড়াই দুর্বল করবেন? মানে আপনার তো মানে তখন আপনার পক্ষে ভারী হয়ে যাচ্ছে লড়াইটা। স্বাভাবিক তাই। পারিবারিক জায়গাকে কেন্দ্র করে জমি জায়গা প্রাপ্তি, ভাগ বাটোয়ারা, সেগুলো হওয়া, ওনার কাছে ধনসম্পত্তি আসা, এইরকম কোনো যোগ দেখতে পাচ্ছ? আবার ওই গুপ্তধনকেই টানবো, আবার এর পরের প্রশ্নটা গুপ্তধন রাখবো, কেন বাংলাদেশে গুপ্তধন চলছে আজকাল। এক নম্বর হচ্ছে দেখুন, সম্পদের যে ঘর, চতুর্থ ঘর, চতুর্থ ঘরে কি চতুর্থের অধিপতি স্বয়ং অবস্থান করছে রবি, আর সঙ্গে আমাদের চাওয়া পাওয়ার ইচ্ছার অধিপতি, পূর্ব পুণ্যের অধিপতি, সে হচ্ছে বুধ, সেই বুধও অবস্থান করছে, মানে আমাদের চাওয়া পাওয়াটাও কিন্তু এখন এই জমি জায়গা, জমি জায়গার দিকে, মানে বৃষ রাশি বৃষ লগ্ন ভাবছে যে জমি জায়গা, এক চতুর্থপতি যুক্ত, আবার তার ঘরেই এখন আমাদের ওইগুলো প্রাপ্তি করতেই হবে, করতেই হবে, আমার দরকার দরকার। এ সময় চলে গেলে হয়তো অন্য সময় আমি আর এগুলো পাবো না, আমাকে এই টাইমেই পেতে হবে, পেতে হবে, এই ব্যাপার। এরপরে কি হচ্ছে কেতু, কেতু কি করে বাধা, ঠিক আছে, কেতু বাধা বলতে কি তার প্রাপ্য হওয়া উচিত, দেখা যাবে সত্যিই প্রাপ্য হওয়া উচিত, এখানে কে বাধা দেবে? কেতু বাধা প্রদান করবে। কেতু হিসাবে ওনাকে, উনি পরিবারের কাকে পাবেন? কেতু হিসাবে উনি কাকে পাবেন, কেতু হিসাবে দেখা যাবে ওনার এক নম্বর কেতু এমন একটা জিনিস, এখানে সে কোনো যে কোনো পরিবার আত্মীয় স্বজনের যে কোনো কারো মাথার মধ্যে মগজের মধ্যে ঢুকে ফেলতে পারে। ধরো কারো, আমি সহজ কেতু এমন একটা জিনিস মাতা পিতার মধ্যে ঢুকে যেতে পারে। আমি সহজ করে দিই তোমাকে, এই খেলাটা সহজ করে দিই, ওনারা বুঝতে পারবেন। আপনার জন্মছকে তৃতীয় ঘরে কেতু আছে, তাহলে এই মুহূর্তে এই সেপ্টেম্বর মাসে বাধা বিপত্তিটা ওনাকে কে দেবে জমি জায়গা প্রাপ্তির ক্ষেত্রে? দেখুন, জমি জায়গা প্রাপ্তির ক্ষেত্রে তৃতীয় ঘরে বসে আছে মানে কি, ওনার জন্মছকে তৃতীয় ঘরে বসে তৃতীয় ঘরে আছে, কেতু অবস্থান করছে, তাহলে ওনাকে কে বাধা দিচ্ছে? ওনার কেতু কে হচ্ছে? ও যে অ্যাকচুয়ালি তৃতীয় ঘরে বসে থাকা মানে, তাহলে কিন্তু তৃতীয় ঘর হচ্ছে ভাই বোনের ঘর, কিন্তু এখানে ভাই বোন কিন্তু সরাসরি কিন্তু কিছু করবে না, কিন্তু ভাই বোন এখানে সরাসরি কিছু করতে আসবে না, কারণ কেতু যুক্ত আছে মানে কি তারা আড়াল থেকে যা কিছু করার করবে। কি কথা বলেছি বুঝতে পেরেছেন? চতুর্থ ঘর এক্ষুনি বললে মানুষ খারাপ লাগবে, সত্যিই খারাপ লাগবে না, খারাপ লাগার কি আছে? আমরা কি নতুন করে ভাগ্য গণনা বানাচ্ছি নাকি? ভাগ্যফল হচ্ছে মায়ের ঘর। শোনো শোনো, আমি এই জায়গাটা ক্লিয়ার করি। ভাগ্যফল আমরা নিজেরা নিজেদের মন গড়া এখানে ওই পিএনপিসি করতে আমরা বসিনি। আমরা যা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে প্রকৃত সত্য রাখতে গেলে, ধরো আজকে ওটা চতুর্থের জায়গায় যদি ওনার দশম জায়গা হয়ে যেত, কি ওনার সপ্তম জায়গা হয়ে যেত, তো আমাদেরকে সপ্তমীরই তো ফল বলতে হবে, অবশ্যই, তাই না? হ্যাঁ, চতুর্থ নিয়ে বলো, যেটা বলতে চাইছো বলো। এবার চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর, চতুর্থ ঘর হচ্ছে শ্বশুরের বাড়ি, ঠিক আছে, শ্বশুর বাড়ি, মানে শ্বশুরকে নির্দেশ করে, শ্বশুর বাড়ি নয়, শ্বশুরকে নির্দেশ করে, আর মহিলাদের ক্ষেত্রে শাশুড়িকে নির্দেশ করে, ঠিক আছে।
তো আমি কিন্তু, শুনতে খারাপ লাগবে, আমি কিন্তু ক্লায়েন্টদেরকে পরীক্ষা করে দেখেছি। চতুর্থ ঘরে যখনই কেতু হয়, বেশিরভাগ ক্ষেত্রে তার পিতা অথবা মাতা যে কোনো একজন, সেই সেই যেই জাতকের সঙ্গে না অন্যান্য সন্তানের থেকে একটু হলেও আলাদা আচরণ করেছেন, তাকে একটু হলেও অন্যান্য সন্তানদের থেকে একটু আলাদা চোখে দেখে। মানে ডাউন চোখে দেখছে। হ্যাঁ, দেখা যাবে অন্যান্য সন্তানদের বসে বসে তাদেরকে খাওয়াচ্ছে, কোনো অসুবিধা নেই, আর এই সন্তান দেখা যাবে সংসারের জন্য ছোটবেলা থেকে খেটে খুঁটে আনতেছে, তারপরেও দেখা যাবে সেই ভালোবাসাটা পাচ্ছে না, তারপরেও দেখা যাবে সেই আদরটা পাচ্ছে না, তারপরেও দেখা যাবে তার প্রতি সেই টানটা নেই, বরং এর কাছ থেকে জোগাড়যন্ত্র করে এর কাছ থেকে নিয়ে আরো তাদেরকে বরং দেওয়ার কিন্তু চেষ্টা করতেছি। তো এক্ষেত্রে ধরো এবং এমনকি অনেক ক্ষেত্রে সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছে, এক পেশে এরকম ভাবে। এক পেশে সেরকম সে সম্পত্তি পায়নি, কারেক্ট। কিন্তু প্রতিকার করতে কিন্তু তবে যে সম্পত্তি পেয়ে গেছে, তার ইচ্ছা করে তখন, কারণ গ্রহই তো মাথাটি বিগড়চ্ছে, স্বাভাবিক তাই। তার মায়ের মাথাটাও বিগড়চ্ছে কে, গ্রহ। একদম তাই। তো এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু যাদের জীবনে হয়েছে বা হচ্ছে তারা কিন্তু বলবে যে কতটা সত্যি। পারিবারিকভাবে যখন কেতু থাকছে চতুর্থে, পারিবারিকভাবে প্রত্যেকে সবাই রাজা, কেউ কারোর কথা শুনবে না, কেউ কারোর সাথে মনের মিল হবে না। সিচুয়েশান মানে ধরুন কারোর বিয়ে বাড়ি, তখন সবাই এক জায়গায় হলো, বিয়ে শেষ, সবাই আবার যে যার, কিন্তু মনের ভেতর যে যার, সবাই আলাদা আলাদা একটা জায়গা, যে যার নিজের রাজত্ব চলছে আর কি। এবং এই সময় কি এই বাস্তুতে মানে কি কারো মন মেজাজ ভালো নয়, বাড়ি থেকে বাইরে চলে গেলে হ্যাঁ। মাইন্ড ফ্রি, মানসিক সুস্থ, মন ফুর্তি, হুম। বাড়িতে এসে যা ঢুকে যাচ্ছে, মন মেজাজ ভালো যাচ্ছে না, শরীর ভালো যাচ্ছে না, মেজাজ খিটমিটে হয়ে যাচ্ছে, কারো কথা কারো সহ্য হচ্ছে না। ওই পরিবার যখন বাইরে যাচ্ছে ওই জায়গাটা ছেড়ে দিয়ে, তখন তারা কিন্তু সব শরীরও ভালো ফিল করতেছে, মানসিক অবস্থা ভালো ফিল। এখন বৃষ্টির মধ্যে বাইরে বাইরে না ঘুরে কেতুকে ঠিক করে নিলেই ঠিক হয়ে যাবে। আমি পরের প্রসঙ্গে যাই। এই যে একাদশে তোমার শনি বসে আছে, একাদশে শনি বসে তিনি বক্রী হলেন, তাহলে শনি রাহু কোথাও একটা কম্বিনেশন তৈরি হয়ে যাচ্ছে অবশ্যই দশমের জায়গায়। তো এক্ষেত্রে উপার্জন কতটা বাড়বে, কতটা কমবে, নাকি উপার্জনের জন্য উনি নিজে আবার চাকরি বাকরি ছেড়ে দিয়ে অন্য কোম্পানি পাবে কি পাবে না, এই যে জায়গাটা, এই জায়গাটা একটু আমাকে একটু ক্লিয়ার করো না। সত্যি কথা বলতে উপার্জন সব থেকে বেশি হবে যারা যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত, মানে কিরকম স্বনিয়োজিত প্রফেশন? স্বনিয়োজিত, যেমন যে কোনো প্রফেশন, যে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লয়ার, তাদের ক্ষেত্রে বলছি, অ্যাস্ট্রোলজার, ডাক্তারবাবু, উকিল, এদের কিন্তু যারা চাকরি ক্ষেত্রে অর্গানাইজেশনাল সেট আপে আছে তাদের জন্য বেতন বৃদ্ধির জায়গাটা তুমি দেখতে পাচ্ছ না? তাদের জন্য ওই যে বললাম যারা বিদেশে, তাদের ক্ষেত্রে কিন্তু বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। আচ্ছা। আরেকটা বললাম সে খুব ক্রিটিক্যাল জটিল ব্যাপার, বিবাহ হলো, বিবাহ হওয়ার পর শ্বশুর মশাই দিয়ে দিল বা এর বেতন বাড়িয়ে দিল, বৌমা হয়ে গেছে, এই কোম্পানিতে কাজ করতো, আচ্ছা ওনার বেতন, মানে সেটা অনেক অনেক জটিল ব্যাপার হচ্ছে, জটিল ব্যাপার। সহজ ব্যাপারগুলো হচ্ছে এগুলোই। এই মুহূর্তে এনাদের ধরো বিদেশে যাওয়া, মানে এই যে তুমি বলছো না যে বিদেশে যারা আছে তাদের বেতন বৃদ্ধি হচ্ছে, তো এনাদের নিজেদের মধ্যেও, যাদের মধ্যে ক্যাপাবিলিটি আছে তাদের নিজেদের মধ্যেও মনে হচ্ছে যে আমার যা যোগ্যতা আছে আমি তো বিদেশে এখন চাকরি পেতে পারি, আমার কি বিদেশে চলে যাওয়াটা কি ঠিক হবে? এবার একটা দ্বন্দ্ব চলছে মাথার ভেতর, যে আমি চাকরিটা ছেড়ে দিয়ে ওখানে গেলাম, কিন্তু বিদেশে যাওয়া, সেখানে গিয়ে সেটেল করা, সেটা আর একটা লড়াই, তাই না? তো এই সমস্ত পরিবেশটা কতখানি, কালেকটিভ এনার্জি কতখানি পক্ষে আছে, বিদেশ যাওয়ার পক্ষে আছে, যদিও জন্মছক কিন্তু এখানে ম্যাটার করবে, ঠিক আছে? আপনার জন্মছক, ওখানে অন্য গল্প থাকলে অন্য গল্প হয়ে যাবে। কালেকটিভ এনার্জি কি বলছে দাদা? আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিদেশেও যেতে হবে না। জন্মস্থান থেকে কর্ম একটু দূরে যদি আপনাকে কোনো কর্মের জন্য যোগাযোগ হয়ে গেছে, কত কিলোমিটার দূরে?
দেখুন, যত দূরে হবে তো, যত কিলোমিটার দূরে হবে তত বেশি অর্থ লাভ হবে। আচ্ছা, 100তে যত হবে 500তে ওর থেকে বেশি হবে। 5 গুণ হবে। অবশ্যই। আরও যদি বেশি হয় আরও বেশি হবে। এর পেছনে কারণ কি? এর পিছনে কারণটা দেখুন, আপনার দ্বাদশপতি দ্বিতীয় স্থান। না, গ্রহ কি চাইছে? গ্রহ চাচ্ছে আপনাকে বিদেশে কর্ম করতে যেতে। বিদেশি কর্ম করতে চাইছে, হ্যাঁ, মানে নতুন কিছু শিখতে বলছে নাকি? আপনার এই সময়টা রয়েছে কি, যেহেতু শুনুন, অনেকের মানুষের কি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে, যে বিদেশে কর্ম করব, তো তাদের জন্য এই টাইমটা শুভ সময়। কিন্তু যারা দেশে থেকে যাদের কর্ম করবে তাদের ক্ষেত্রে এই টাইমটা খুব একটা শুভ কিন্তু নয়। যারা বিদেশে যাবেন ভাবছেন, মাথার ভেতর ভাবনা চলছে, তাদের জন্য আমি একটা সংকেত মেলানোর জন্য এই প্রশ্নটা করছি, কিন্তু হাত বা জন্মছক না দেখে লাফিয়ে বিদেশ চলে যাওয়ার জায়গায় আমি অন্তত সাপোর্ট করছি না। কেমন? যে সংকেতটা দেব সেই প্রশ্নটা তবে তা শোনো। বিদেশে গিয়ে চাকরি সূত্রে বেতনও বাড়বে, স্বাভাবিক, ডলারে কামাবে, সাথে রোগ ভোগও আসবে। এই যে জায়গাটা কে কে পাবে, তাদের জন্মছকে কি কি গ্রহাবস্থান থাকলে, প্রশ্ন ভালো করে শোনো, জন্মছকে কি কি গ্রহাবস্থান ওনার থাকলে পরে উনি বিদেশও চলে যাবেন এই মুহূর্তে, চাকরিও পাবেন, কামাচ্ছিলেন উনি ইন্ডিয়ান টাকায় কি বাংলাদেশি টাকায়, উনি ডলারে কামাচ্ছেন, এবং সাথে রোগভোগ চলে আসবে। জন্মছক থাকলে আপনারা মেলান গ্রহগত অবস্থান, তবে সেটা বলে দিচ্ছে। 1 নম্বর, যদি শুক্র দেখা গেল আপনার নিজেই দ্বাদশ স্থানে অবস্থান করছে। শুক্র দ্বাদশে থাকছে, এটা একটা দ্বাদশ ঘর প্যারামিটার। আপনাদের কোনটা? না, মেষ রাশির ঘর দ্বাদশ। ব্যাখ্যা নয়, তুমি শুধু গ্রহ অবস্থানটা বলো। হলে আপনি সহজে বিদেশ চলে যাচ্ছেন, এবং বিদেশে গিয়ে এই সময় ষষ্ঠে, তাহলে আপনার কি জন্মছকে লগ্নপতি দ্বাদশে অবস্থান করছে, বৃহস্পতি তো লগ্নপতি, সে দ্বাদশ স্থানে অবস্থান করছে, মানে শুক্রটা তো লগ্নের অধিপতি। হ্যাঁ, দ্বাদশ স্থানে অবস্থান করছে মানে অশুভ, পীড়িত, এবং এখন বর্তমানে ষষ্ঠ স্থানে। তাহলে কি হবে? এখন তাকে রোগ ভোগ দিবে, কিন্তু বিদেশে তাকে সফলতা দেবে, যেহেতু লগ্নপতি দ্বাদশে তাকে বিদেশে সফলতা দিচ্ছে। আমি সেটা বলছি না, আমি বলছি, প্রশ্নটাই শোনোনি, আমি বলছি বিদেশও নিয়ে যাবে, বিদেশে যাওয়ার পর রোগ ভোগে পীড়িত করে দেবে। একই কানেকশন, এই সেম কানেকশন। যাদের শুক্র জন্মছকে দ্বাদশে বসে আছে আপনাদের, তাদের ক্ষেত্রে বিদেশে গেলে কাজও পেয়ে যাবেন, আবার রোগও পেয়ে যাবেন। আর যাদের ধরো শুক্র জন্মছকে, চলো আমি তোমাকে ডিরেক্ট জিজ্ঞাসা করি, যাদের জন্মছকে শুক্র ধরো দশমে বসে আছে, দশমে অবস্থান করছে, ঠিক আছে, তো তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তারা বিদেশ কি এখন যাওয়া উচিত হবে? দেখুন, দশম স্থানে যেহেতু অবস্থান করছে তাদের, তো দশম স্থান কিন্তু বিদেশে, দশম পতি কোথাকে আছে দেখতে হবে, যে দশম পতি আপনার কোথায় অবস্থান করছে। দশমপতি এখন আছে একাদশে, একাদশ স্থানে বক্রী অবস্থায়। একাদশ স্থানে অবস্থান করছে, হ্যাঁ। আর দশমপতি নিজে দশমে অবস্থান করছে। হ্যাঁ। তাহলে আপনি বিদেশে গিয়ে আপনার সফলতা প্রাপ্তির কোনো যোগ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। সেপ্টেম্বর মাসে দেখতে পাচ্ছ না? না। আচ্ছা, বেশ। আর যাই হোক, ওকে, চলো আর একটা কম্বিনেশন একটু ঘুরিয়ে দিই তোমাকে, যাদের জন্মছকে সেপ্টেম্বর মাসেও কেন, আরেকটা বলে নেই, হ্যাঁ, বলো। কোনো সময় আপনি যাবেন না বিদেশে, কারণ যেহেতু বিদেশের অধিপতির যোগ আপনার নেই। এরপরেও ধরুন আপনি যদি জোর করে যাবেন বলেন, বাইচান্স যদি চলেও যান, তাহলে কিন্তু আপনার বিদেশের যোগ নেই। আপনি যদি চলে যান তাহলে কিন্তু বিদেশে গিয়ে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। আচ্ছা, সমস্যায় পড়ে যাবে। চলো আরেকটা জন্মছক থেকে মেলে, এটা দিয়ে ক্লোজিংয়ে যাব। ধরো কারোর জন্মছকে, এই বৃষ লগ্ন বৃষ রাশির জাতকের জন্মছকে তার দশমে শুক্র আছে, আর নবম ঘরে রাহু বসে আছে জন্মছকে। এবার গোচরে আমরা যেটা দেখতে পাচ্ছি, কর্মের কানেকশন দিয়ে দিয়েছে শুক্র এখানে, রাহু এখানে দশমে আছে। তাহলে ফল শুধু বলো, শুধু ফল বলো, ওনাদেরকে বোঝাতে গেলে বুঝতে পারবে না। শিক্ষার জন্য বিদেশ যাবে, কিন্তু কর্ম দেশেই করবে। আচ্ছা, মানে শেখার জন্য বিদেশ যেতে পারে, যাবে। নিজেকে ডেভেলপ করার জন্য, কোনো কোর্স করার জন্য শিক্ষা লাভ করবে, উচ্চ শিক্ষা লাভ করবে, কর্ম দেশেই করবে, কর্মদেশেই করবে। এবং এই সেপ্টেম্বরে চাকরি বাকরির জন্য বিদেশ চলে যাওয়াটা দরকার না। না। আচ্ছা, বেশ। মানে ধরো বিদেশে এরকম যদি কোনো স্কোপ হয় যে পড়াশোনাও করতে গেছে, আবার ওয়ার্ক পারমিটও পেয়ে যাচ্ছে, মানে কাজের জন্য সঙ্গে যদি যুক্ত থাকে, হ্যাঁ, দুটোই করছে, যদি শিক্ষা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত থাকে, প্লাস কর্মও করছে বিদেশে, তাহলে জিনিসটাকে নিতে পারে।
কারণ এর ব্যালেন্সে ওটা চলে যাবে চলে যাবে। তার কারণ তাকে শিক্ষার জন্য ওখানে যাওয়ানোর কথা, থাকানোর কথা, সঙ্গে কর্মটা যুক্ত হলো তো এতে কোনো বাধা প্রদান করবে না। বাধা প্রদান করছে না। না, কারণ একটা রেজাল্ট তো তুমি নিয়ে নিচ্ছ, তাহলে আর তোমাকে আমি অন্য ফাঁদে ফেলবো না। কারেক্ট। আচ্ছা, এই যে তৃতীয় ঘরে বৃহস্পতি বসে আছেন, অষ্টমপতি বৃহস্পতি, আবার তিনি একাদশেরও অধিপতি, তো এখানে বৃহস্পতি বিবাহর জায়গা থেকে, দ্বিতীয় বিবাহের জায়গা থেকে একটা কানেকশন তো তৈরি করছে, তাই না? কিন্তু এটা কি উপযুক্ত সময়? না, অবশ্যই উপযুক্ত সময় নয়। তার কারণ এই সময় আপনাকে এক নম্বর দেখতে হবে কি, আপনার লগ্নপতি কিন্তু ষষ্ঠ স্থানে, লগ্নপতি নিজেই ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থান বলে তো অশুভ স্থান কেন বলেছে? কিন্তু প্রেমিক তো বাড়িতে চলে আসছে, প্রেমিকা তো বাড়িতে চলে আসছে। হ্যাঁ, প্রেমিকা আসবে, কারণ পঞ্চমের অধিপতি বুধ, সে গুপ্ত মানে সে জিনিসটা আসলেও সবাইকে সেই প্রেমিকাটাকে দেখাচ্ছে না যে আমার বাড়িতে আসতেছে, হয়তো লুকিচুরি যাচ্ছে। ওনার পিতাই ওনাকে বলছে, ওনার মাতাই ওনাকে বলছে যে আমরা দেখে রেখেছি, খুব ভালো, একেই করে নাও তোমার দ্বিতীয় বিবাহ, সেটা নারী বা পুরুষের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, তাহলে এখন কি কথাবার্তা এগোনোটা ঠিক চাপা হবে? হয়ে আছে, এগোচ্ছে না, চাপা হয়ে আছে। যত সময় কেতুর জায়গা থেকে না, প্লেসমেন্ট থেকে যত সময় না সরতে পারছে পঞ্চমপতি, ঠিক আছে, তত সময় ওই চাপাই থাকবে। তত সময় জিনিসটা সাকসেস হবে না, সফল হবে না, মানে বিবাহটা তত সময় হতে দেবে না। ইলুয়েশন আছে, গেম আছে, ষড়যন্ত্র আছে, এখানে সাবধান আছে। বাকি যে যার নিজের জীবন, যেটা ভালো লাগে করবেন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আছে। আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি আপনাকে শোনার জন্য। প্লেলিস্ট করে রেখেছি। এছাড়া বৃষ লগ্নর জন্য আলাদা করে প্লেলিস্ট আছে। আমরা আজ পর্যন্ত যা যা বৃষ লগ্নের এপিসোড করেছি সব এক জায়গায় রাখা আছে। আপনাকে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি, দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিকজ অফ অনেক প্রশ্নের উত্তর আপনি ওই একটা বৃষ লগ্নের প্লেলিস্ট দেখলেই আপনি পেয়ে যাবেন। যোগাযোগের ইচ্ছে হলে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সামনাসামনি দেখা সাক্ষাতের কোনো গল্প নেই, যা হবে অনলাইন পরিষেবা আমাদের। যাদের জন্ম তারিখ, জন্ম সময় নেই, হাতের ছবি পাঠাবেন। আমরা সেই হাতের ছবি দেখে আপনাকে, কেন আপনি যোগাযোগ করেছেন, কেন আপনি জ্যোতিষীর সাথে কথা বলবেন, কেন তপেশদার সাথে আপনি কথা বলতে চাইছেন, ও আপনাকে বলার দরকার নেই। তপেশদা নিজেই বলে দেবে যে আপনি এই কারণে বুকিংটা নিয়েছেন, যোগাযোগ করেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হার।